নমস্কার, শুভ সন্ধ্যা। নাদ প্রথম শব্দ ফেসবুক চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমি রমি আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষাকাল চলছে, আশা করি সবাই ভালো আছেন। একটা কাজের কথা আমি আগে সেরে নিই, তারপর কবিতাতে তো আসাই যাবে। কবিতাতে কথা বলা আমরা শুরু করব, তার আগে একটা কাজের কথা সেরে নিই। সেটা হলো আমাদের নাদ প্রথম শব্দের একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে আমরা আমাদের প্রোগ্রামের সব প্রোগ্রামগুলোর রেকর্ডিং ভার্সনগুলো আমরা সেখানে আপলোড করে থাকি। আজকের এই অনুষ্ঠানটি হয়ে গেলে আমরা এই অনুষ্ঠানটিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা আপনাদের সময় মতো আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের উৎসাহিত করে। এই কাজের কথা আমার বলা হয়ে গেল, কারণ পরে যদি ভুলে যাই তাই আগে বলে নিলাম কাজের কথাটা। এবার আসা যাক, বর্ষাকাল চলছে, আর যেহেতু আমি পুনায় থাকি, পুনার বর্ষাকাল খুব সুন্দর। আর গত দুদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি চলছে। তো এইরকম বৃষ্টির দিনে আমাদের মনে সবসময় আমাদের পরিচিত গান বা কবিতার দু কলি বা কবিতার দু পংক্তি আমরা মনে মনে সবসময় গুনগুন করতে থাকি। সেরকমই একটি কবিতা গত দুদিন ধরে আমার মনে সমানে চলছে, ইচ্ছে হচ্ছে সেটা একটু আপনাদের শোনাই। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। আচ্ছা, কবিতাটা শোনাতে শোনাতে চলে এসছে আমাদের প্রথম রাজকন্যা পুনে থেকে সঙ্গীতা ঘোষ। সঙ্গীতা দি, তার শুভ সন্ধ্যা। কি সুন্দর করে বলবো কবিতাটি। হ্যাঁ, তুমিও পুনেতে, আমিও পুনেতে। আমরা জানি যে গত দুদিন কিরকম অবিশ্রান্ত বৃষ্টি সমানে চলছে চলছে চলছে। সুন্দর। আসলে মহারাষ্ট্রের বর্ষা বড় সুন্দর, চারিদিকে সবুজ আর পাহাড়ের গা বেয়ে ঝর্ণাগুলো ঝরে পড়ে, ভীষণ সুন্দর লাগে দেখতে। রমি, বর্ষা আমাদের মনের ভিতর থেকে দেখবেন নানান রকম অনুভূতি গুলোকে বের করে নিয়ে আসে। একদম, আনন্দ, দুঃখ, বিরহ, সব রকমের অনুভূতি। সেই রকমই একটি অনুভূতি কবি শক্তি চট্টোপাধ্যায়ের কলমে যখন বৃষ্টি নামলো। আচ্ছা, তোমার প্রথম নিবেদন, তুমি প্রথম কবিতা। হ্যাঁ, শোন। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমন সুন্দর নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, জলচ্ছুক্তিহীন হয়েছি, তাই কি মনে যাবে তোর বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিল। জলচ্ছুক্তিহীন হয়েছি, জলচ্ছুক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন মানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে, বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে নেই করে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, ভারী ব্যাপক বৃষ্টি আমার
মুখের মধ্যে ঝরে। সত্যি এটা একটা বর্ষার সময় বৃষ্টি দেখতেই একরকম অনুভূতি, কখনো প্রেম, কখনো বিরহ। কিন্তু আরেকটা কথা বলি সঙ্গীতাদি, ছোটবেলাটা কিন্তু শুধু আনন্দেরই ছিল বর্ষাকালে। বর্ষাকালে একদম। ছোটবেলায় বৃষ্টির সময় যখন আমরা স্কুলে যেতাম, তখন ঠিক যেখানটা জল জমবে মানে সেখান দিয়েই যাব। তাতে আমাদের আর ছোট ছোট কাগজের নৌকো করে ভাসানো ছিল একটা খেলা। হ্যাঁ, আর বৃষ্টিতে ভেজা মানে ছাতা থাকলেও বৃষ্টিতে ভিজবো। এগুলো একটা মানে একটা ভীষণ মজার একটা ব্যাপার। ব্যাঙের ডাক। আচ্ছা আচ্ছা, আমাদের রাজপুত্র চলে এসছে, অমিত কারার। অমিত, নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা ছোটবেলার বর্ষাকালের গল্প করছিলাম সঙ্গীতাদির সাথে, যে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার গল্প মানে আওয়াজ, আর তোমার জোনাকি রাত্রিবেলা পড়তে বসে ঘরের মধ্যে জোনাকি, আমরা এগুলো ছোটবেলায় সব দেখতে পেতাম। আর অমিত, তুমি তো কোথায় থাকো? আমতায় থাকো, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে আমটা থাকি। ওখানে এখনো কি সন্ধ্যেবেলা হলে ঝিঝি পোকার আওয়াজ, জোনাকি এগুলো দেখতে পাও? হ্যাঁ, এখানে দেখতে পাওয়া যায় ঝিঝি পোকার আওয়াজ। এখানে বর্ষাকালটা একটু অন্যরকম। এখানে কিরকম? বর্ষাকালে নদীর বাঁধ ভেঙে যায়, ফসল নষ্ট হয়, চারিদিক কাদায় প্যাচপ্যাচিয়ে অবস্থা হয়ে যায়। আরো ভালো লাগাটাও আছে, সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক, জোনাকির শব্দ। মানে হ্যাঁ, মানে বর্ষা যেমন অনুভূতিও দুরকম, কখনো ভালো লাগা, হুম, প্রেম, আবার বিরহ, দুঃখ আবার আনন্দ, তেমন বর্ষাকালে সুবিধা অসুবিধাও আছে। তুমি যেমন বললে যে তোমাদের মানে রোজকার জীবনযাত্রায় যে অসুবিধেগুলো, সেটা একটা ঠিক। হুম, কিন্তু তবুও বলো, জোনাকি, ব্যাঙের ডাক এগুলো কিন্তু বেশ ভালো একটা মজার ব্যাপার না বর্ষাকালে? তো তুমি আমাদের কি হ্যাঁ। কবিতা শোনাবে প্রথম? যেহেতু জোনাকি প্রসঙ্গে এলাম, তাই বুদ্ধদেব বসুর জোনাকি কবিতাই শোনাকি। হ্যাঁ, শোনা। আচ্ছা, এ কি জোনাকি, তুই কখন এলি বলতো, একলা এই বাদলায়, কেন কলকাতায় এলি তুই, এই সারা রাত জ্বলা চিরদীপমালা দিয়ে আলি আলো, তোর সঙ্গী সব পাড়াগাঁর পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলে। কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো, এই চাঁদ তারা ঝরা ছায়া ছিঁড়া চির দেয়ালি আলোয়। এই যে কলকাতার ফুটপাত, নেই খাকা মাঠ, নেই ঝোপঝাড়, নেই জঙ্গল, তুই ফিরে যা তোর পাড়া গাঁর পচা পুকুরের পাড়ে, থমথমে কালো রাত্রিরে কর ঝলমল, জল চঞ্চল তারা তারা ভরা কালো আকাশ তলে। এই যে কলকাতায় রাত নেই, নেই চুপচাপ, তারা তারা নয় ঘুম কাড়া নয় ভরা সারা রাত, তুই এ ঘরে কোন ঘরে এলি দেয়ালে ছাদে জানলায় খাটে আনলায় ঘুরে মরতে, এই আসবাব হাঁসফাঁস করা গুমুট ঘরে। আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোণে চিকচিক, ঘুম আসে না, আমি ঘুটঘুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে, তুই ফিরে যা, তোর সঙ্গীরা তোকে ডাকছে, তুই ফিরে যা, তোরা মাঠ ভরে ফোটা সবুজ তারার দেয়ালি জ্বালা, যা ফিরে যা তোর পাড়া গায়। না না যাসনি, তুই এখনই আর একটু থাক, চক্ষু ভরে দেখিনি এই দেয়ালি আলোয় চঞ্চল কলকাতার রাতে। শুধু এটুকুই বলি ভাগ্য, আজ এলি তুই এই রাতে, চোখে ঘুম নেই সারা শহরে, আমি একলা শুধু দেখলুম তোর পাখনার আলো ঝিলমিল, যেন ছোট্ট তারা ফুটলো, যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ, তুই জোনাকি। বাহ! অমিতের কবিতা শুনতে শুনতে ঋতু আমাদের মধ্যে এসে পৌঁছেছে। ঋতু পাঠিয়ে দিচ্ছে আমাদের অন্য আরেক রাজকন্যা, সুতপা আনন্দী, সুতপাদিকে। সুতপাদি, হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে।
হ্যাঁ, আমি তোমার কাছে হ্যাঁ, আসছি তার আগে আমি একটু অমিতের সাথে একটুখানি কথা বলে নি যে অমিত যখন আমাদের শোনাচ্ছিল কবিতাটা, আমরা কিন্তু বেশ ছেলেবেলায় মানে ফেরত গেছিলাম, যেভাবে জোনাকি ও বলছিল, মানে এত সুন্দর করে বর্ণনা করছিল ওর কবিতায়। যদিও অমিত জানো তো, এই যে তুমি বর্ষাকালের একটা অসুবিধের কথা বললে না, তো বর্ষাকালের আর একটা অসুবিধে কবিতা শুনতে শুনতে আমার মনে হলো, সেটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। মানে তুমি হ্যাঁ এত হ্যাঁ সুন্দর করে আছে। বলছিলে, নেটওয়ার্কের জন্য একটু আমাদের অসুবিধে হচ্ছিল, বা যারা শুনছে তারাও একটু বুঝতে পারছিল যে এত ভালো করে বলা সত্ত্বেও মানে এটা কিছু করার নেই, এটা আমাদের হাতের বাইরে, এটা আমাদের মেনে নিতেই হবে। হুম, হ্যাঁ, কিন্তু তুমি যেভাবে জোনাকির বর্ণনা দিলে, তাতে আমরা ছোটবেলায় ওই ঘরে আনাচে কানাচে যেভাবে আমরা জোনাকিকে দেখতে পেতাম, ঠিক খানিকটা যেন সেরকম দেখতে পেলাম, তাই না সঙ্গীতাদি? একদম ভীষণ সুন্দর, সেই ছোটবেলাটা মনে পড়ে গেল। সুতপাদি বলো, মানে কেমন শুনলে? হ্যাঁ, খুব ভালো শুনলাম অমিতের জোনাকি। তো রবি, এই জোনাকি কবিতার রেশ ধরেই বলি, একটু গ্রাম বলতেই আমাদের মনে পড়ে গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। মনে পড়ছে কি এটা কোন কবিতা থেকে? আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, বীরপুরুষ কবিগুরুর লেখা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। তো আমি কবিগুরুর বীরপুরুষ বলছি না, তো তারই সাথে একটা রিলেশন করে আমাদের আজকের কবি অপূর্ব দত্তের লেখা বীরপুরুষের খোকা এই কবিতাটি শোনাচ্ছি। হ্যাঁ, আমরা শুনি, চল। খোকা বলল, সেই ছড়াটা শোনাও না মা আবার, সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবা। মা বলল, তুই তো দেখি জ্ঞানের বটবৃক্ষ রে, কার লেখা, কি নাম ছড়াটা, বলতো আগে ঠিক করে। ওই যে গোমা, যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগন্তরে। সন্ধেবেলা সূর্যি ঠাকুর যেই বসলো পাটে, হঠাৎ এসে পৌঁছে যেত জোড়া দিঘির মাঠে। মা গো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি না ভয় চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো তুমি আমি যাচ্ছি আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথ ঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা, গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। আর তখন ভাবো, হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আমি, আর তখনই শুনতে পেলে হারে রে রে রে, এক নিমেষে 10-12টা ডাকাত এলো পেলে। ধরো তুমি সিটিয়ে ভয়ে পালকিরি এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে। আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের ঘায়ে ডাকাত মারছি অবিরত। আমার রণমূর্তি দেখে তোমার সে কি কষ্ট, রক্ত লেগে স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট। ব্যাপারটা কি রোমাঞ্চকর, ভাবা যায় না মোটে। ভাগ্যে যদি এমন সুযোগ একবার কি জোটে, সবাইকে মা দেখিয়ে দেবে 100 বছর পরে রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরে। এই যা দেখ, বলে ফেললাম কোন ছড়া তার লেখা, দোষ কিছু নেই, সবই তোমার কাছেই শেখা। সত্যি তাই, মানে সবকিছুই আমাদের মায়েদের কাছেই শেখা, তাই না? আর এই কবিতাটা সুতপাদি বীর পুরুষের অবলম্বনেই লেখা, না তাই না? একদম কবিতা, একদমই তাই। হ্যাঁ, যাদের পড়া আছে তারা খুব ভালো রিলেট করতে পারবে এটাকে। আচ্ছা এরপর আমরা যাই সঙ্গীতাদির কাছে। সঙ্গীতাদি, কোন কবিতা তুমি এবার আমাদের শোনাচ্ছো বলো, কোন কবিতা আমরা শুনবো তোমার কাছ থেকে? সুতপার কবিতায় আমরা মাকে পেলাম, মায়ের কথা খুব মনে পড়ছে। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলি। হ্যাঁ,
বল। রবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতাতেই আমরা জীবন দর্শনের কথা খুঁজে পাই। অনেক সময় আমাদের নানান প্রশ্নের উত্তর কিন্তু ওনার কবিতাতে বা গানে পেয়ে থাকি। এরকমই আমাদের কখনো কখনো সব থেকে কাছের বন্ধুটিকে কিছু উপহার দিতে ইচ্ছে করে, কিন্তু আমরা ভেবে পাই না যে কি দেব। সেই উত্তরটিও কিন্তু কবিগুরু দিয়ে গেছেন তার কবিতায়। বলাকা কাব্যগ্রন্থের দান। দান শুনি। হে প্রিয়, আজি তাতে নিজ প্রভাতের গান। প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে, আপনার বৃন্তটির পরে অবসন্ন গান হয় অবসর। হে বন্ধু, কি চাও তুমি দিবসের শেষে মোর দ্বারে এসে? কি তোমারে দিব আনি, সন্ধ্যা দিব খানি? এ দ্বীপের আলো, এ যে নিরালা কোণের স্তব্ধ ভবনের, তোমার চলার পথে এড়ে নিতে চাও জনতায়? এ যে হায় পথের বাতাসে নিভে যায়। কি মোর শপথই আছে তোমারে যে দিব উপহার। হোক ফুল, হোক না গলার হার, তার ভার কেনই বা সবে? একদিন যবে নিশ্চিত শুকাবে তারা, ম্লান ছিন্ন হবে। নিজ হতে তব হাতে যাহা দিব তুলি, তাতে তব শিথিল অঙ্গুলি যাবে ধুলি। ধুলিতে খসিয়া শেষে হয়ে যাবে ধুলি। তার চেয়ে যবে ক্ষণকাল অবকাশ হবে, বসন্তে আমার পুষ্পবনে চলিতে চলিতে অন্য মনে অজানা গোপন গন্ধে পুলকে চমকে দাঁড়াবে থমকে। পথহারা সেই উপহার হবে সে তোমার। যেতে যেতে বিথিকায় মোর চোখেতে লাগিবে ঘুম। দেখিবে সহসা সন্ধ্যার কবরী হতে খসা একটি রঙিন আলো কাঁপি থরে থরে, ছোঁয়ায় পরশ মনি স্বপনের উপর। সেই আলো অজানা সে উপহার কিন্তু তোমার। আমার যে শ্রেষ্ঠ ধন, সে তো শুধু চমকে ঝলকে দেখা দেয় নীলায় পলকে, বলে না আপন নাম। পথের শিহরি দিয়া সুরে চলে যায় চকিত নূপুরে। সেথা পথ নাহি জানি, সেথা নাহি যায় হাত, নাহি যায় বাণী। বন্ধু, তুমি সেথা হতে আপনি যা পাবে আপনার ভাবে, না চাহিতে না জানিতে সেই উপহার কিন্তু তোমার। আমি যাহা দিতে পারি সামান্য সে দান, হোক ফুল, হোক তাহা গান। আহা, অসাধারণ সঙ্গীতাদি। মানে সত্যি, মানে এটা শুনতে শুনতে ভাবছিলাম আমাদের মনে কত প্রশ্ন কবিগুরু তার কবিতায় অথবা কোনো গানে আমরা ঠিক খুঁজে পাই উত্তরগুলো, তাই না? যে সময়ের মতো এমন মানে অমূল্য উপহার আর কিছু হয় না, তাই না? একদম। এবারে আমরা একটু যাই সুতপাদির কাছে। সুতপাদি, কি শোনাবে বলো এরপর আমাদের তুমি? হ্যাঁ রমি, এই সঙ্গীতার কাছে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের দান শুনলাম। আমি এখন যে কবিতাটি পাঠ করব সেটি ওই সমসাময়িক আর এক নামকরা কবি কাজী নজরুল ইসলামের বর প্রার্থনা। মা দুর্গার কাছে প্রাণ ধরে যে যার বর চাওয়া, এই চাওয়া সেটাই বর্ণনা করা আছে এই কবিতাতে। আমি পাঠ করছি। মানে তুমি যে এটা এমন সময় শোনাচ্ছ, মানে আমাদের এক সপ্তাহ আগে সোজা রথ গেছে, তাই তো? পরশুদিন উল্টো রথ। মানে পুজোর খুঁটি হয়ে গেছে, পুজোর দিন গোনা শুরু হয়ে গেছে। অতএব আমরা একটা জানাতেই পারি যে মায়ের কাছে আমরা কি কি চাইবো এবার, তাই তো? এটা শুনতে শুনতে একদম একদম।
ঠিক চলো আছে, শুনি। শোনা। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বর পাবো নাকি? এই শিয়ালগুলোর ভাঙা বেড়া কে দেখালো বল? পাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল। দূরের থেকেই বলছি মাগো, কান দুটোকে খোল। তুই কি শুনতে পাবি গো মা, বাজছে যা ঢাক ঢোল। বেশি কিছু চাইনে আমি, চাইবো না তো যাতা। ঢোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তোর সিঁড়িটাকে দে মা ছেড়ে, 1 মিনিটের তরে। আমার যত পাওনাদার মা সব কটিকে ধরে শেষে গোটা কতক মেরে আসুক থাবা। মনের সুখে বলবো বাছা, আর কি টাকা চাবা? ওই ভাড়াটা নিয়ে মাগো করতে পারিস তারা? বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া। টাকার তেমন ঘাটতি নেই মা, মাসে 10টি হাজার। পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজা। ছেলে আমার হোক মা গো জজ, মেয়ে হোক মা রানী। আমার যত শত্রু আছে জেলেই টানুক ঘানি। মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকা আর মশা, আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা। মা খাবার কথা বলি যদি, ভাববি পেটুক ছেলে। আমি ভাত না খেয়েও থাকতে পারি, পোলা লুচি পেলে। মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজা ভুজি। খাই দেখি, 2 সন্দেশ বলিনি তো বুঝি। দেখলে তোমা, খাওয়ার আমার ইচ্ছেই নেই কোমোতে। পেটুক বলে কলঙ্ক মোর, তবুও গেছে রোটে। কাহাতকার বেড়াই মাগো, পেটে হটর হটর। পেট্রোল যাতে খায় না, দিদি এমন একটা মটর। জানিস তো মা, সন্ন্যাসী আমি হব 2 দিন পরে। তাই একটা কথা বলে রাখি, রাখিস মনে করে। তোর বৌমার বাক্স ভরে দিস মা কিছু গয়না। 5টা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না। আমিও যুদ্ধ করতে পারি, তোরই তো মা ছেলে। পারি ওষুধ খেয়ে দিয়ে দিতে, ভুঁড়ি দিয়ে ঠেলে। বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে তোমা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল, দিলাম সেসব ছেড়ে। নয়তো মাগো বলবি ওটা বড্ড একল সেরে। মানে খুব কত সুন্দর। রকম চাওয়া যায় মায়ের কাছে, তাই না সঙ্গীতাজি? কত রকমের চাওয়া মায়ের কাছে আমরা চাই। মানে সেটা কবি কি সুন্দরভাবে লিখে গেছেন। আচ্ছা, আমরা কয়েকটা কবিতা তো শুনলাম। এবার ভাবছি একটু কমেন্ট কি আসছে, অনেকেই তো লিখছে, কিছু পড়া হচ্ছে না। দেখি যদি ঋতু কোনো কমেন্ট পাঠায়। ঋতু, দাঁড়াও একটু চশমাটা পরে নি। শুভশ্রী বলছে, আচ্ছা আচ্ছা, শুভশ্রী অ্যাঙ্কারিং খুব ভালো হচ্ছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, অনিন্দা মিত্র বলছে সুতপা খুব ভালো বলছো। অনিন্দিয়া মিত্র বলছেন যে সুতপা খুব ভালো। আচ্ছা, সুনন্দা বন্দ্যোপাধ্যায় বলছে অ্যাঙ্কারিং ভালো হচ্ছে। আচ্ছা, অনিন্দা মিত্র বলছেন অপূর্ব সঙ্গীতা। এখন কি রঞ্জিতা চ্যাটার্জি বলছেন সুন্দর অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, মমতা সরকার বলছেন যে ছোটবেলার কথা মনে করে দিলাম আমরা মমতা সরকারকে, আমাদের মনে হয় জোনাকি ওইগুলো। রঞ্জন ঘোষাল বলছেন যে অমিত খুব ভালো বললে। বাহ, অমিত খুব ভালো ভালো বলা হলো অমিতের। ঠিক আছে, এখন এইটুকুই আমাদের কমেন্ট থাক। আমরা আবার একটুখানি কবিতায় ফিরে যাই, আমরা আবার পরে কমেন্টে যাব।
সঙ্গীতা দি, বলো। তোমার কাছে ফিরে আসা যাক। পুনায় তো বৃষ্টি চলছে, বর্ষাকাল। তো বর্ষাকালের সাথে বর্ষা আর প্রেম, এই দুটো বেশ ভালো একটা যায়। তো একটা প্রেমের কবিতা তোমার ঝুলিতে আজকের জন্য তুমি কি রেখেছো কি? আচ্ছা, দেখো রুমি, প্রেম যখন গাঢ় হয় তখন প্রেমিক আর প্রেমিকার মনের মধ্যে কি চলে? কি চলে? কবি জয় গোস্বামীর কলমে ঈশ্বর আর প্রেমিকের সংলাপ। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাবো একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করবো, জড়িয়ে ধরবো ওকে। বলো, কি বলবে আদালত? কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। এটা একটা অন্যরকম প্রেমের কবিতা তুমি শোনালে আমার, কিন্তু এটাও খুব মজা লাগলো, খুবই ভালো লাগলো। কিন্তু যেরকম প্রেমের কবিতা, মানে আমি তোমায় বলছিলাম, মানে বৃষ্টির দিনে মানে কবিতা শুনছি বা কবিতা পড়ছি, বৃষ্টি পড়ছে, এক কাপ কফি, এরকম কোনো কবিতা কি আজকের জন্য রেখেছো, বা তোমার জানা আছে এমন কোনো একটা কবিতা তুমি যদি শোনাও? বুঝতে পারছি তোমার এক কাপ কফি, বাইরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে প্রেমের কবিতা। দেখো, বাইরে কফি শপে অনেক সময় এক কাপ কফি নিয়ে প্রেমিক প্রেমিকারা বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়। দেখতে বেশ ভালোই লাগে, তাই না? সেরকমই কবিতা কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের কলমে এসপ্রেসো। আচ্ছা, মানে নামটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু কফির গন্ধটা নাকে এলো মনে হচ্ছে, শুনে দেখি। আচ্ছা, জানি সন্ধ্যার ফোঁটা ফোঁটা প্রেমে তুমি ভিজে গেছো কন্যে, তবে কফির অফার করলে তোমার জন্যে ভালোই বোধহয় লাগবে তোমার। এই উষ্ণায়ন কাম্য, প্রেমিক হবার প্রথম শর্ত এ জাতীয় ভারসাম্য। তাই বজায় রাখতে বুদ্ধি করেই অর্ডার করেছি কফির। এই কফি শপ আজ বর্ষায় বাজাচ্ছে গান রফির। তিনি বলছেন, আলগা করগো খোঁপার বাঁধন, অমনি আমি দূর থেকে দু চোখ বাড়াই, তোমার তোমার খোঁজ নেই। তুমি ততক্ষণে মৃদু কম্পিতা, মেঘে চৈতালি ঝড়, কফি শপ জুড়ে মৃদু কথা, আর আমরা পরস্পর মানিয়ে গুছিয়ে জাঁকিয়ে বসেছি। এওর ধরেছি হাত, তাকিয়ে দেখেছি এওর দু চোখে নীলালোক সংপাত ঠিকরে এসেছে, আদর করেছে কপালের কালো টিপে। মেখে নিয়ে তোমার হাতের আর্দ্রতা, উষ্ণতা ভরা গ্রীপে। তুমি জিজ্ঞাসু চোখে তাকিয়েছ, লজ্জা পেয়েছে সন্ধে। এসে গেছে কফি, আমরা দুজন সে কফির তাজা গন্ধে আবিষ্ট হয়ে চুমুক দিয়েছি। বাইরে তখনও বৃষ্টি, আমার প্রেমিকা কাক ভেজা, তবু অমৃতবন মিষ্টি। কবিতাটাও খুব মিষ্টি, যেরকম চাইলাম, যেরকম শুনতে চেয়েছিলাম, ঠিক একদম সেরকম। অনেক ধন্যবাদ সঙ্গীতা। আমরা আবার একটুখানি কমেন্টে যাই। অনেক কমেন্ট নিচে আসছিল। অনিন্দা মিত্র বলছিলেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। ঋতু একটুখানি আমাদের, খুব সুন্দর সঙ্গীতা অনিন্দা মিত্র বলছেন। বিজয় ঘোষ বলছেন, দাঁড়ান আমি চশমাটা পরে নিই। প্রত্যেকে ভালো বলছো, উপভোগ করছি, নাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিজয়বাবু। নীলাঞ্জনা দত্ত বলছেন, সত্যি মিষ্টি। সঙ্গীতা দিচ্ছেন নিশ্চয়ই এটা।
অনিন্দা মিত্র বলছেন ভালো। আচ্ছা, সুস্মিতা একটু আসতে ঋতু। প্রিয়াঙ্কা সরকার বিশ্বাস বলছেন এইটা খিদে পেয়ে গেল যে, আচ্ছা মানে কফির খিদে প্রিয়াঙ্কা, ওনার বোধহয় কফির খিদে পেয়েছে শুনে তোমার কবিতা। আচ্ছা, আর সুনিপা রায় বলছেন আহ অপূর্ব সঙ্গীতা, সত্যি অপূর্ব। মমতা সরকার বলছেন সবাই খুব সুন্দর বলছো তোমরা, অনেক 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 ধন্যবাদ। সুনন্দা বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাঁ, অ্যাঙ্কারিং খুব ভালো লাগছে রমি। রায়লি ঘোষ বলছেন বিউটিফুল মা, মানে সঙ্গীতা দির কথা বলছে এখন। সত্যি খুব সুন্দর। ঠিক আছে, এখনকার মতো তাহলে আমরা আচ্ছা কমেন্টে এবার আমরা আবার কবিতায় ফিরে যাই। অনেক ধন্যবাদ রাইলি। আমরা আবার একটু কবিতাতে ফেরত যাই। হ্যাঁ, আমরা শুরু করি আবার। অমিত কি শোনাবে বলো এরপর, তোমার কাছে তুমি কি এরপর কি রেখেছো শোনানোর জন্য, বলো আমাদের কি শুনবো। আমি একটু অন্য স্বাদের কবিতা শোনাবো। অন্য স্বাদের, হ্যাঁ। কি কবিতা শোনাচ্ছ? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। জন্মান্তর। একটা কথা একটু বলি যে বেশ কিছু কবিতা আছে মানে আমার পছন্দের কবিতা, তার মধ্যে জন্মান্তর একটা। কারণ কি জানো তো, মানে আমাদের এই শহরে ব্যস্ত জীবনযাত্রায় সময়ের পেছনে দৌড়তে দৌড়তে আমরা যখন হাঁপিয়ে উঠি, মানে কিছু কিছু কবিতা না আমাদেরকে ভেতর থেকে কেমন শান্ত করে। মানে আমার ভেতর যে আমিটা আছে না, তা মানে কোথাও একটা সেখানে একটা আরাম বোধ করি। জন্মান্তর আমার কাছে এরকমই একটা কবিতা, শোনাও, খুব ভালো। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নৃত্য কেবল ধেনু চারায় বংশীবটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চারায় বংশীবটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠলো ঘরে ঘরে, আরো মাঠের পথে ধেনু উড়িয়ে গোখুর রেণু, আরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন দিদি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে, আর কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে সিকি পুচ্ছ শিরে, যাবে দোলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি, যাবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি চালব না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপায়, আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। বাহ, অসাধারণ, খুব ভালো লাগলো। মানে সত্যি ভেতর থেকে অনেক শান্ত হলাম। একটা অন্য স্বাদের কবিতা শুনলাম, কিন্তু তবুও এটুকু বলি যে নেটওয়ার্কের আরেকটু যদি নেটওয়ার্কটা ভালো হতো তোমার, আরো সবাই আরেকটু বেশি উপভোগ করতে পারতো, মানে আরেকটু বেশি না, মানে পুরোটা উপভোগ করতে পারতো। হয়তো একটু কম উপভোগ করেছে, তার একমাত্র কারণ হচ্ছে একটু নেটওয়ার্ক সমস্যা বর্ষাকালে। অসাধারণ। এরপর আমরা যাই
সুতপাদির কাছে। সুতপাদি, কি শোনাবে বলো আমাদের এখন? আমিও এখন ওই অমিতের জন্মান্তর কবিতাটা খুবই ভালো লাগলো। ঠিকই বলেছো, নেটওয়ার্কের প্রবলেম, আমরা ভালো শুনতে পেলাম না। আমি জন্মান্তর কবিতায় দেখলাম যে হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। এখানে এক বধূর কথা বলা হয়েছে। আর আমি এখন যে কবিতাটি পাঠ করবো সেটি রত্নেশ্বর হাজরার লেখা মনে পড়ছে মায়ের কথা। তাতেও এক গ্রামের বধূর মনের কথা বর্ণনা করা হয়েছে একটু অন্যভাবে। ঠিক আছে? আচ্ছা, শোনা শুনি। ঝিমের লতায় হলুদ কুড়ি দুলছে দেখে টুনটুনি। হোগলা বনে তুলতুলে মেঘ, বৃষ্টি হবে এক্ষুনি। আমার ভাইয়ের তবু বউকে আয়রা খোপা বাঁধে। পান পাতা মুখ মাঝে আমার রান্নাঘরে কান্দে। কাগজি লেবু 3টে দেবো, 4টে দেবো বরঞ্চ। যা বৃষ্টি যা, একটু হেঁটে মায়ের কাছে কদম গায়ের দক্ষিণে মাঠ, পূব দিকে সেই চননবিল। রাত দুপুরে ভাসত জলে সোনার কৌটার পরখি। ঠাকুমা নাকি দেখছিল তা কবে নখের দর্পণ। এখন জলে ভাসছে পানা, এক পাশে ফুল কাশবনে। এধার ওধার কদম ফুরি মেঘলা দেখে ফুটছে। ঝিকির ঘরে বউঝিয়েরা পাখনা চিরা করছে। আজ বাদে কাল ভাইয়ের বিয়ে। কনের মামা তালুকদার, দত্তপাড়ার রায়ের মেয়ে। রংটা নাকি চমৎকার। বিয়ের জোগাড় করছে দিদি, পিসি আসছে লাল সরা। আজকে হরেক কুটুমজনে আমার বাপের ঘর ভরা। খাঁচায় দোলো সবুজ টিয়া, রান্নাঘরে একলা মা। ঝাপসা হয়ে উঠছে দু চোখ, ছোটকুটা তার আসবে না। কেমনে যাবো বিয়ের বাড়ি, কেমনে দেখবো বউয়ের মুখ। আমার যিনি রঙিন শাড়ি, ওদের শাড়ি লাল টুকটুক। হোগলা পাতার বেড়ার ফাঁকে বাতাস ভাগ করছে। মাঘমণ্ডল ব্রতের কথা আবার মনে পড়ছে। ব্রতের কথায় সোনার কুণ্ডল, রূপার থালায় ঢাইলা ঘি। কি বর যে খায়ে দিতাম আমি বাইনা বাড়িয়েছি। কিংবা সেই যে পুণ্যি পুকুর, বৈশাখে রোজ শুকনো ভুঁই। ঠাকমা বলতো বর সোহাগী ভাগ্যবতী হবি তুই। মনে পড়ছে মায়ের কথা, তখন সবে লিখছি ক। মা বলতো রোজ এক চুমুকে দুধটা আগে খাইয়া ল। দুধ ভুলেছি, স্বর ভুলেছি। বালাম চাঁদের গন্ধকে, কালকে দিলাম শেষ থালাটা মোড়ল বাড়ি বন্ধ। অদল গায়ে যা বৃষ্টিতে, টাপুর টুপুর সাজ রাতে। কাউকে যেন না পাঠায় মা আমায় নিতে বউ ভাতে। আমার চোখের গাং বয়ে যায় এখন গিয়ে মার বুকে। ভাগ্যবতী লীলাবতী মা ডাকতো যে ছোট বুকে। অসাধারণ সুতপাদি, মানে কি বলবো, আমাদের ভালো লাগায়, আমাদের মন খারাপে, আমাদের আনন্দে, আমাদের দুঃখে, মানে সবসময় কিন্তু প্রথমে আমাদের মায়ের কথাই মনে পড়ে, তাই না? মা, মায়ের একদম কথা। একদমই তাই। হ্যাঁ, শুরু করেছিলে বীর পুরুষের খোকা, সেও মা, মনে পড়ছে মায়ের কথা, এখানেও মা। তাই না? হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা একদম। বলি, তারপরে আমি সঙ্গীতাদির কাছে যাব, আমাদের আজকে শেষ কবিতাতে। তার আগে একটা কথা বলি, ঋতু অনেক পাঠাচ্ছিল, কমেন্টস পাঠাচ্ছিল। অমিত, নেটওয়ার্ক প্রবলেম হওয়া সত্ত্বেও কিন্তু অনেকে বলেছে তোমার কবিতা কিন্তু খুব ভালো লেগেছে, প্রমিসিং ব্যাপার একটা, অনেকে খুব ভালো লেগেছে, অতএব সবাই ভালোই শুনতে পেয়েছে এটা মনে হয়। তো সঙ্গীতাদি, আজকে শেষ কবিতা তুমি কি শোনাবে বলো আমাদের?
আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে এই কবিতাটি রয়েছে বলে শেষের কবিতা হিসেবেও পরিচিত, এবং এই কবিতাটি কল্পনা কাব্যগ্রন্থে বিদায় নামে রয়েছে। বিদায়। হ্যাঁ, শেষের কবিতায় উপন্যাসে আর কি লাবণ্য অমিতকে একটি চিঠি দিয়েছিল। সেই চিঠিতে একদিকে শোভনলালের সঙ্গে তার বিয়ের কথা লিখেছে, আরেকদিকে একটি কবিতা লিখে দিয়েছে। এই কবিতাটিতে যেমন একটি সম্পর্কের শেষের কথা রয়েছে, তেমনি একটা শুরুর আভাসও পাওয়া যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারে বক্ষ কাটা তারার ক্রন্দন। বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেরিতার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম আজি নবপ্রভাতের শিখর চূড়া। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো, ফিরেবার পথ রাখি দূর হতে যদি দেখো চাহি, হারিবে না চিনিতে। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরাবো ফুলের কান্না বেথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু দূর পিছে রহিল সে, তোমার প্রাণেরও প্রান্তে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে বহু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রা। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান ও স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালি। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায় জামর ধূলির ধন, জামর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে, না রহিবে ধার। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আমি রজনীগন্ধার বৃন্তখানি জীবারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম
ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছো নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি উন্ডুস করিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মন। ওগো তুমি নিরূপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়, হে বন্ধু বিদায়। অসাধারণ, মানে কি বলবো, শুনতে শুনতে হারিয়ে গেছিলাম। কিন্তু এটা ঠিক যেটা মনে হলো যে শুনতে শুনতে যে বিদায় সবসময় গ্রেসফুল হওয়া উচিত, এটুকু মনে হলো, তাই না? নতুন শুরু হলো। আমি আর এরপরে কিছু, তোমার কবিতার পর আর কিছু বলছি না। আমি একটু ডেকে নিচ্ছি ঋতুপর্ণাকে, ঋতুপর্ণা ঘোষ, যে এতক্ষণ পেছন থেকে আমাদের কারিগরি সহায়তা করে যাচ্ছে, আমাদের এই যে এত কিছু কাজ সামলে যাচ্ছে এই সুন্দরভাবে, যাতে আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে পারি। ঋতুপর্ণা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। আশা করি সব দর্শক শ্রোতা বন্ধুদের আমরা আজকে সুন্দর সন্ধ্যা উপহার দিতে পেরেছি। আর বেশি কথা বলবো না, যেহেতু আজকে সময়টা অনেকটা বেরিয়ে গেছে, বাকি কাজটুকু করতে থাকি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমিও আমার বড় কাজটা শুরু করি। নাদ প্রথম শব্দের কর্ণধার, কারোর ম্যাম, কারোর জয়িতা ম্যাডাম, কারোর জয়িতা দি, কারোর জয়িতা আমাদের সকলের জয়িতা ভট্টাচার্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা এভাবে আমাদের উপর বর্ষণ করার জন্য। যেভাবে বাইরে বৃষ্টি বর্ষিত হচ্ছে, সেভাবে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা আমাদের উপর বর্ষিত হোক এভাবেই। এটাই আমার চাহিদা, এটাই আমাদের সকলের আশা। ঘড়ির কাঁটা বলছে 7:47, সুতরাং আজকে কি আর প্রশ্ন নেওয়াটা ঠিক হবে? আমি এটা বুঝে উঠতে পারছি না, কারণ আমি সবসময় সময় মতো শেষ করার পক্ষপাতী। যদিও একজনকে আমি দেখলাম লিখেছেন কমেন্টে যে আরো কিছুক্ষণ কবিতা চলুক, এত সহজে শেষ হওয়ার হবে না। কিন্তু তাকে আমি বলি, শেষ যদি আজকে না হয় তাহলে সামনে আবার আসবো কি করে? আর খাবারটা ততক্ষণই ভাল লাগে যতক্ষণ খাবার বলবো না, মানে যেকোনো জিনিসই ততক্ষণই ভালো লাগে যতক্ষণ একদম পেট ভর্তি করে খাবার হয়ে গেলে কিন্তু মানে অস্বস্তি হয়। সেরকমই যদি মাথা ভর্তি কথা হয়ে যায় তখন কিন্তু একটু অস্বস্তি হয়। তখন সমস্ত শব্দ আমাদের কান পর্যন্ত গিয়ে সেটা মাথায় গিয়ে স্ট্রাইক করে না, রেজিস্টার করে না। অল্প অল্প ভালো হোক, সুস্থ হোক এবং একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সেই ব্যাপারটা করা হোক। আমি সেটার পক্ষপাতী এবং আমি সেটাই আপনাকেও সেটা বলব। আপনার যদি আরো কবিতা শুনতে ইচ্ছা করে, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আগামী 4 আগস্ট আমরা আবার আসবো আমার অন্য রাজকন্যাদের নিয়ে। তখন আমি আবার আপনার কমেন্টের আশায় থাকবো। এরকম কমেন্টের আশায় থাকবো যে কমেন্ট আমাদের উৎসাহিত করে, আমাদের আবার সামনে নিয়ে আসার জন্য, আরো অনেককে নিয়ে আসার জন্য, আরো অনেক কবিতা নিয়ে আসার জন্য উৎসাহিত করবে। সেরকম কমেন্টের আশায় আমরা নিশ্চয়ই থাকবো। হ্যাঁ, প্রশ্ন কি হবেই হবে? আচ্ছা, হ্যাঁ, ভীমা চক্রবর্তী বলছিলেন। রবি পড়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, যে আরো এত অপূর্ব অনুষ্ঠান এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে, এরকম একটা কিছু, মানে তোমার মন আরেকটু কবিতা উনি চাইছেন। চলে গেল কথাটা, আরেকবার যদি দেওয়া যায়। হ্যাঁ, তো আমাদের হ্যাঁ, শেষ করা যাবে না, আরো কিছু কবিতা শোনাতে হবে। নিশ্চয়ই শোনাবো, আর উত্তর তো দিয়ে দিলেন জয়িতা। একটু অপেক্ষা। একটা ছোট প্রশ্ন করি। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি যে আবৃত্তি পরিবেশনাতে ব্যাকরণ কতটা প্রভাব আছে? আচ্ছা, ব্যাকরণ নয়, ব্যাকরণ। ব্যাকরণ, হ্যাঁ। প্রভাব বলতে প্রশ্নটা ছোট্ট হতে পারে, একটা সেন্টেন্সে শেষ হয়ে গেল, কিন্তু উত্তরটা ছোট নয়। এটা হচ্ছে সবার প্রথম কথা। আচ্ছা, ব্যাকরণ ব্যাপারটা যেটা, ব্যাকরণ কিন্তু আগে এসেছে, তারপরে মানে তার প্রয়োগ এসেছে তা কিন্তু নয়। ঘটনাটা ঘটেছে যেটা, সেটা হচ্ছে আগে শিল্পটা তৈরি হয়েছে। শিল্পর মধ্য থেকেই ব্যাকরণটা বেরিয়ে এসেছে। ঠিক আছে? সুতরাং শিল্প আগে, তারপরে ব্যাকরণ এসেছে। এট দ্য সেম টাইম ব্যাকরণটা যদি আমরা না জানি, ব্যাকরণটা তৈরি হলো কেন?
শিল্প তো আগেই এসেছে, তাহলে ব্যাকরণটার কোনো দরকার ছিল না। কিন্তু ব্যাকরণটা তৈরি হয়েছে যাতে শিল্পটাকে আমরা আরো ফ্ললেসলি, কোনো ত্রুটি না রেখে যেন সেটাকে পরিবেশন করতে পারি, আরো সহজভাবে পরিবেশন করতে পারি। এই কারণেই কিন্তু ব্যাকরণের তৈরি। আবার এর সঙ্গে এটাও মানতে হবে যে ব্যাকরণকে দিয়ে যদি নিজেকে বেঁধে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু নতুন শিল্প তৈরি হবে না। ছোট্ট করে অন্য কথায় গিয়ে যদি বলি যে আমাদের এম.এস. ধোনি, তিনি যে হেলিকপ্টার শটটা মারেন আরকি, যেটা তার বিখ্যাত হেলিকপ্টার শট, সেটা কিন্তু ক্রিকেট যখন তৈরি হয়েছে, তার যখন ব্যাকরণ তৈরি হয়েছিল, সেখানে কিন্তু ছিল না। কিন্তু ব্যাকরণের সব নিয়ম মেনে তারপরে সেখান থেকে যখন নতুন একটা কিছু তৈরি হচ্ছে, তখনই সেটা শিল্পের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, ব্যাকরণ আমরা জানলাম, ছন্দ জানলাম, আমরা কি রকম ছন্দে কবিতা লেখা হচ্ছে সেটা জানলাম, উচ্চারণ জানলাম, উচ্চারণের পদ্ধতি জানলাম, রেয়াজ জানলাম, রেয়াজ কিভাবে করা হচ্ছে সব জানলাম। এবং সব জেনে শুধু সেখানে যদি আমি আটকে থাকি, তাহলে কিন্তু শিল্পটার কোনো রকম উন্নতি হবে না, বা শিল্পটার কোনো রকম ভাবে প্রভাবিত হচ্ছে না। আমি যেটা সবসময় বলি, ব্যাকরণটা শেখো, ব্যাকরণটা শিখতেই হবে। শেখার পরে সেটা রক্তের মধ্যে মিশে যেতে হবে। রক্তের মধ্যে না মিশে গেলে আমি যখন পারফরমেন্স করব, তখন আমি পারফরমেন্সে নজর দিতে পারবো না। তখন আমাকে ব্যাকরণটা মাথায় রাখতে হবে। তো ব্যাকরণটা এমন ভাবে রক্তের সঙ্গে মিশে যাবে, সে ছন্দ হোক, সে উচ্চারণ হোক, বিশেষ করে ডয়সিনোরা বয়সিনোরা, বা এখনকার দিনে ফয়ের উচ্চারণ, সমস্ত বাঙালি, বেশিরভাগ বাঙালি, ইভেন তোমার মানে টিভি চ্যানেলগুলোতে পর্যন্ত এফ এর উচ্চারণ হয়, ফুল, ফল, ফলাফল। এফ বলে কোনো উচ্চারণ, মানে এই ফটা কিন্তু নেই আমাদের, আমাদের সব ফ, ওষ্ঠবর্ণ, দুটো ঠোঁট লাগছে এবং সেখান থেকে বেরোচ্ছে ফ। এই উচ্চারণ যদি ঠিক হয়, তবে ভাষার মাধুর্যটা আরো বেড়ে যায়। এবং কবিতার যেটা বল আবৃত্তি করছি আমরা, সেই আবৃত্তিতে আলাদা করে তার মানে বের করতে হয় না। খুব মানে খুব আনন্দের ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি বড় বড়টাকে যদি আমি বড় বলি, ডয়সিনো র দিয়ে বড় বলি, ঝড়, আষাঢ়, এই উচ্চারণগুলো যদি আমি ঠিক করি, তাহলে সেখান থেকে কিন্তু মানেটা বেরিয়ে আসছে। আমি আলাদা করে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না যে ইহাকে সূর্য বলে। আর এই ব্যাকরণ কতটা মিশিয়ে নিতে হবে সেটা বলতে গেলে একটা কথা বলি, যে বিখ্যাত একজন ব্রাজিলিয়ান ফুটবলার রোবার্তো কার্লোস, আমি এনার কথা সবসময় বলে থাকি। এখন অনেকে ভাবতে পারে যে কবিতার মধ্যে কেন খেলার কথা, আসলে সবটাই শিল্প, সবটাই শিল্প মাধ্যম, সুতরাং কোথাও আলাদা কিছু নয়। রোবার্তো কার্লোসের যে বিখ্যাত গোলগুলো, যে লং শটে যে গোলগুলো, যে কোন অ্যাঙ্গেলে মারলে কিভাবে বলটা অত দূর গিয়ে তারপরে পুরো প্রায় 90 ডিগ্রি ঘুরে গোলের ভেতর ঢুকে যায়, কি করে সম্ভব এটা? কারণ ব্যাকরণটা আমার খুব ভালো করে জানা। তার জন্য আমাকে ওখানে সেই মুহূর্তে মাঠের মধ্যে কিন্তু চাঁদা বসিয়ে বলের মাপ করে আমাকে শটটা নিতে হয়নি। আমাকে স্পিড দিয়ে চেকার দিয়ে স্পিড মেপে তারপরে আমি শট নিচ্ছি, তা কিন্তু নয়। কিন্তু এতটাই অভ্যস্ত ব্যাকরণের সঙ্গে যে আমি ওভাবে বলটাকে কথা বলাতে পারি। ঠিক সেভাবেই আমরা আমাদের শিল্প মাধ্যমে, আমাদের আবৃত্তি শিল্প মাধ্যমে আমরা যদি ব্যাকরণটা খুব ভালো করে জানি, তাহলে কিন্তু আমাদের শিল্প মাধ্যমে ব্যাপারটাই আলাদা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে ছন্দ ভেঙে কবিতা বলা হয়। যেমন খুব পরিচিত কবিতা কৃপণ যদি আমি ধরি, মরি একই কথা রাজাধিরাজ। মরি কথাটা আলাদা করে লেখা হয়েছে, কিন্তু কেন আলাদা করে লেখা হয়েছে? ওটা আরে বলার জন্য লেখা হয়েছে। আমি কি বলেছি আমি ভিক্ষা করে ফিরতেছিলেন, বা আজি তার পরের লাইনটা যেটা আছে আর কি, আমরা তো এগুলোকে আলাদা করে দিচ্ছি না যখন, তখন আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তার একটা মিটারিং আছে। এই মিটারিং এই প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা প্রথম লাইন, প্রত্যেকটা স্ট্যান্ডার প্রথম লাইন ওই মিটারিং এই যাওয়া উচিত। দ্যাট ইজ ব্যাকরণ। কিন্তু আমি যদি মরিটাকে আলাদা করে দিই, মরি একই কথা রাজাধিরাজ, তাহলে কিন্তু আমার মিটারিং এ বেড়ে যাচ্ছে, মানে আমার ছন্দের যে মাত্রা, সে মাত্রাটা বেড়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে সেটা যেন না হয়। তো এইগুলো হচ্ছে ব্যাকরণ। এখন আমি যদি বলি যে আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, আর তারপরে মরিতে যদি আসি, ওই প্যারাগ্রাফটাতে যদি আসি, স্ট্যান্জাতে যদি আসি, আমি যদি বলি মরি একই কথা রাজাধিরাজ, আর আমি যদি বলি মরি একই কথা রাজাধিরাজ, শুনতে অনেক বেটার কোনটা লাগছে? ব্যাকরণ যদি মেনে চলা যায়, নিশ্চয়ই বেটার লাগবে। এবং এট দ্য সেম টাইম ব্যাকরণের কিছু ফাঁক বলবো না, কিছু ইম্প্রোভাইজ করা যেতে পারে।
ডেফিনেটলি আমি ইম্প্রোভাইজেশনটাকে আমি কখনোই ছোট করে দেবো না। ইম্প্রোভাইজেশন অবশ্যই একটা শিল্প মাধ্যম বাড়তে গেলে মানে তার বৃদ্ধির জন্য, তার সামনের দিকে এগিয়ে চলতে গেলে ইম্প্রোভাইজেশনটা ভীষণ পরিমাণে দরকার। তো সেই ইম্প্রোভাইজেশনটা তো করতেই হবে, কিন্তু সেটাও ব্যাকরণ মেনেই। আমাদের ব্যাকরণ আমাদের বেঁধে রাখতে শেখায় না, ব্যাকরণ আমাদের এই শিক্ষাটাই দেয় যে নিজেকে সুন্দর করে কি করে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা বেঁধে রাখার ব্যাকরণের কথা বলে, আমি সেই ব্যাকরণের পক্ষপাতী নই। তবে হ্যাঁ, ব্যাকরণ জানা ভীষণ পরিমাণে দরকার। জানা মানে রক্তের সঙ্গে একদম মিশিয়ে নেওয়াটা খুব দরকার। আমার মনে হয় খুব অল্প কথায় আমি শেষ করতে পেরেছি। হ্যাঁ, মানে তোমার থেকে শুনতে চাইলে মনে হয় শুনেই যাই। উম সে তো আমারও বলতে ভালো লাগে। আমি ভীষণ বলতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি আরকি। তার জন্যই হয়তো আমি আবৃত্তিকে বেছে নিয়েছি আরকি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই আপাতত শেষ করি আমাদের অনুষ্ঠান। আমরা আবার আগামী ৪ঠা অগাস্ট আরো আ অন্য কিছু রাজকুমারীদের নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা থাকবেন এভাবেই আমাদের সঙ্গে। আর আম ঠিক সন্ধ্যে ৭টার সময়, এবং চেষ্টা করব সময় যেন বেড়ে না যায়। সেটার দিকে নজর রাখার চেষ্টা করব। কারণ সময়, আপনাদের প্রত্যেকের সময়ের আমি দাম দিই। সময়ের একটা অমূল্য, সময় ব্যাপারটা হচ্ছে অমূল্য। সেটা এভাবে যখন তখন যে যত্রতত্র খরচ করার নয়। সুতরাং আপনাদের সময় অনুযায়ী আমরা ৭টা থেকে আমি চেষ্টা করব ৮টার আগেই শেষ করে দিতে। আজকে যেমন ৮টার আগেই শেষ করছি। আজকে তাহলে এখানেই শেষ করি। শুভরাত্রি।